স্বাগত জানাচ্ছি সাধারণগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। বাংলাদেশ সমবায় সমিতির মধ্যে প্রায় 87,000 অকার্যকর বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। নিয়োজিত সংস্থা এবং সমবায় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা ও দুর্নীতির কারণে এসব সমিতি অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করে টিআইবি। আজ আমাদের আলোচনার বিষয় সমবায় সমিতির দুরবস্থা। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মিহিরকান্তি মজুমদার এবং সম্প্রীতি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এমদাদ হোসেন মালেক। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশে বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা প্রায় 2.25 লাখের মতো, আর এসব সমিতির সদস্য সংখ্যা প্রায় 1 কোটি। তবে এসব সমবায় সমিতির 47 ভাগই এখন অকার্যকর বলছে টিআইবি। কারণ হিসেবে টিআইবির গবেষণায় উঠে এসেছে নিয়ন্ত্রক সংস্থা এবং সমবায় প্রতিষ্ঠানগুলোর নানা দুর্বলতা ও অনিয়ম। আমরা যেটি দেখতে পাই, সরকারের দিক নির্দেশনা বা দীর্ঘমেয়াদী কৌশল এরকম একটা গুরুত্বপূর্ণ খাত সম্পর্কে কৌশলের ঘাটতির কারণে এবং যথাযথ পর্যবেক্ষণের ঘাটতির কারণে আমরা এই খাতে বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে পেয়েছি। সমবায় অধিদপ্তরেও একদিক থেকে যেরকম প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, অন্য দিক থেকে বিভিন্নভাবে অনৈতিক কার্যক্রমে তারা জড়িয়ে পড়ছে। গত 1 বছরে সমবায় খাতে 9,070 কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠে আসে টিআইবির প্রতিবেদনে। সমবায় অর্থনীতির জন্য এ খাতে সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি। সংবিধানে যে কথাটা বলা হয়েছে যে বাংলাদেশের সব সম্পদের মালিক হবে জনগণ, সেই মালিকানা প্রতিষ্ঠা করার একটা উপায় কিন্তু এই সমবায় ভিত্তিক অর্থনীতি। অতএব এটার একটা বিরাট বড় আমি বলবো যে অর্থ রয়েছে আমাদের জীবনে। নিজেদের কর্মদক্ষতা বাড়াতে টিআইবির এই প্রতিবেদন সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সমবায় অধিদপ্তর। যেটা আমরা পজিটিভলি নিয়েছি এই রিপোর্টটাকে, যেটা আমাদের একটা গাইডলাইন্স হিসাবে কাজ করবে, এরকম রিপোর্ট তো বাংলাদেশের এই সমবায় অধিদপ্তরের ক্ষেত্রে সমবায়ের ক্ষেত্রে হয়নি। সুতরাং এই রিপোর্টটা আমাদের জন্য খুব কাজে লাগবে। সমবায় খাতে বর্তমানে মোট মূলধনের পরিমাণ প্রায় 5,500 কোটি টাকা। জিডিপিতে এই খাতের অবদান 1.88%। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। মিহিরকান্তি মজুমদার এবং এমদাদ হোসেন মালেক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? ভালো। যারা মজুমদার, প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করা যাক। টিআইবির প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রায় 87,000 সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়ে আছে এবং প্রায় গত বছরে প্রায় 9,000 কোটি টাকার মতো লুটপাটের একটা অভিযোগ রয়েছে, যে টিআইবি সেটা বলছে। এটা আপনি সাম্প্রতিক সময়ে রিটায়ারমেন্টে চলে গেছেন সমবায় মন্ত্রণালয় থেকে, আপনি সচিব ছিলেন। আপনার কি মনে হয় যে এই যে অভিযোগ, এই যে অনুযোগ আসলে কতটা সত্য? টিআইবি যে অভিযোগ দিয়েছে যে 9,000 কোটি টাকা আত্মসাৎ ঘটেছে, কথাটা মানে পুরোপুরি সত্য নয়, আবার একদম বলবো যে একদম অমূলক নয়। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব, কোথায় থাকবো? সেটা আমি বলছি, কোথায় যাবো, কোন কোথায় থাকবো। সেটা হলো টাকাটা আত্মসাৎ ঘটেনি, ঘটেছে যেটা, সেটা হলো যে সমাজে একটা যে কথা বলি যে সমাজে যখন দুর্বৃত্তায়ন হয় তখন সব সেক্টরে কিছু কিছু দুর্বৃত্ত ঢোকে। জি, সমবায় সেক্টরেও কিছু দুর্বৃত্ত ঢুকেছিল। এবং যেটা যে আত্মসাতের যে ঘটনাটা ঘটে সেটা হলো যে সমবায়ীদের সমবায়কে কিন্তু অন্য কোনো টাকা দেয় না, টাকাটা সমবায়ীদের নিজেদের সঞ্চয়। জি, এবং সমবায়ীদের সঞ্চয় যাতে ছোট সঞ্চয়, কাজে তাদের বড় ক্যাপিটাল লাগে, কোনো ব্যাংক তাদের সমবায় ফিনান্স করে না। তো সেই হেতু সমবায়দের আইনে প্রাক্তন আইনে একটা প্রভিশন রাখা হয়েছিল যে সমবায়ীরা ইচ্ছা করলে অন্যের কাছ থেকেও টাকা সঞ্চয় নিতে পারবে, যারা সদস্য নয় তাদের কাছ থেকেও ক্যাপিটাল নিতে পারবে। সেটা সেই আইন সংশোধন করা আইনে এটা দেওয়া হয়েছিল যে সমবায়, কারণ যেহেতু ব্যাংক ফিনান্স করে না, কাজী সমবায়দের বড় বড় অর্গানাইজেশন এই করতে টাকার প্রয়োজন হয়। কিন্তু এইটাকে কিছু সমবায় নামদারি হাঙ্গর এইটাকে মিস ইউজ করেছে। আচ্ছা, সেখান থেকে জনগণের কাছ থেকে টাকা নিয়েছে এবং ব্যাপকভাবে টাকা নিয়েছে। এবং সেই টাকা নিচ্ছে যেমন দেখা গেছে যে 25%, 30% হারে সুদ দিয়ে তারা টাকা নিয়েছে, এবং তারা জনগণের কাছ থেকে 25% হারে সুদ দিয়েছে, 30% হারে সুদ দিয়েছে। এখন 30% হারে টাকা নিয়ে কোথায় ইনভেস্ট করলে এই টাকা কিন্তু আপনি তো সরকার ছিলেন, তো সরকারের বা নিয়ন্ত্রক সংস্থার যে দায়িত্ব সেই কি তারা পালন করতে পেরেছে? আচ্ছা, সেটা আমি আসতেছি। এইটা যখন আমরা যখন ধরেছি যে এই টাকা নিয়ে তারা করেছে, এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় জমি কিনেছে, কারণ জমিতে ঢাকায় লাভ বেশি। জি, এই টাকা জমি কিনেছে, কাজে এইটা আসলে সমবায়ের যে মূল কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে তারা ছিল না।
আচ্ছা। আমরা এইটা যখন ডিটেক্ট হলো এই গভর্নমেন্ট সরকার আসার পরে আমরা তখন এইটাকে বন্ধ করার উদ্যোগ নিয়েছি এবং বন্ধ করার কয়েকটা জায়গায় যখন আমরা বন্ধ করার যখনই নোটিশ দিয়েছি তখন তারা উপরে মামলা করে দেয়, কারণ যেহেতু আইনে আছে কাজে আমরা এটা বন্ধ করতে পারি না। সেই সংসঙ্গত কারণে আমরা আইন পরিবর্তনের জন্য গিয়েছি এবং জানেন তখন আমরা আইন পরিবর্তন করেছি। একটা আইন পরিবর্তন করতে বেশ সময় লাগে, আইন পরিবর্তন করা, সবার সাথে আলোচনা করা, এরপরে ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়া, এরপরে ভেটিং হওয়া, এরপরে সংসদে যাওয়া, সংসদীয় কমিটিতে হওয়া এবং পাশ হওয়া, এবং সেইটা পাশ হয়েছে। এই যে সংসদে এইটা আইনটা সংশোধন করার মধ্যে পাশ হয়েছে যে এখন এই কোনো সমবায় সমিতি সদস্য ছাড়া অন্যের কাছ থেকে টাকা নিতে পারবে না। এর মধ্যে কিন্তু যে টাকাটা নিয়েছে সেই টাকাটা তারা নিয়ে কিন্তু আত্মসাৎ করে চলে যায়নি, সেই টাকা নিয়ে তারা অন্য কোথাও ইনভেস্ট করেছে, সেই টাকাটা এখন তারা ফেরত দিচ্ছে আস্তে আস্তে। জনাব মজুমদার, ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো আবার। জনাব এমদাদ হোসেন মালেক, আপনার কাছে প্রশ্ন। আপনি একজন সমবায় সমিতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি একজন প্র্যাকটিশনার। আপনার কাছে জানতে চাই যে সমবায় সমিতি যে অকার্যকর হচ্ছে, এই যে টাকা আত্মসাতের যে অভিযোগ, এটা কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। মূলত সমবায় সমিতির টিআইবির আমি প্রথমত এই গবেষণাটাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কিন্তু টিআইবির গবেষণাটাকে আমি আবার সম্পূর্ণভাবে গ্রহণ করার ক্ষেত্রে আমার দ্বিমত আছে। কারণ টিআইবি যেভাবে এই গবেষণা কাজটা শেষ করেছেন তা হচ্ছে মাত্র 11টা উপজেলায় তারা কাজ করে এই রিপোর্টটা, প্রতিবেদনটা দিয়েছেন। বাংলাদেশে এখনো আমাদের 1,86,000 সমবায় সমিতি আছে, তার ভিতরে 11টা সমিতি একেবারেই একটা সংখ্যার দিক থেকে আমার কাছে মনে হয়েছে খুবই স্বল্প পরিসরে এটা হয়েছে। আমার যুক্তি হচ্ছে যে কোনো সার্ভে কিন্তু এরকমই হয়, স্যাম্পল সাইজ। আর একটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু একটা বড় ধরনের মানুষের বিনিয়োগ আছে, কিন্তু হঠাৎ করে টিআইবির রিপোর্টের পরে পত্রপত্রিকা যেভাবে নিউজ করেছে সেটা হলো 47 ভাগ সমিতি অকার্যকর, 970 কোটি টাকা আত্মসাৎ, এই দুইটা জিনিসকেই প্রাধান্য পেয়েছে মিডিয়াগুলোতে। কিন্তু এছাড়াও সমবায়ের কিন্তু গৌরবও আছে। আপনি কি এগুলোর সাথে একমত? গৌরবের বিষয়ে আমরা পরে আসি, আমরা গৌরবের বিষয়ে পরে আসি। আমরা আলোচনা করি যে এই যে সমস্যার কথা বলা হচ্ছে, এত টাকা আত্মসাৎ বা এতগুলো সমবায় সমিতি অকার্যকর, আমরা আজকে আলোচনা এখানেই সীমাবদ্ধ। এর সাথে পুরোপুরি একমত হতে পারি না বা দ্বিমতের সুযোগ নাই, কারণ আমার কাছে এরকম তথ্য নাই। কিন্তু 47-এর আমি মনে করি শুধু 47 না, স্যার আছেন, আমার মনে হইতেছে এটা 75% অকার্যকর সমিতি, অকার্যকরের সংখ্যা আরো বাড়বে। এখন 970 কোটি টাকা আত্মসাৎ করেছে তারা, যে তথ্য দিয়েছে, আমি এটা দ্বিমত করব না, কিন্তু আমি যেটা বলবো এই টাকাটা আত্মসাতের পিছনের যে ঘটনাগুলি ছিল সেগুলিকে আরো বেশি করে তুলে ধরা উচিত ছিল। এখানে সমবায় সমিতি সম্পর্কে আপনার জানার জন্য বলি, সেটা হচ্ছে সমবায় প্রথম শুরুই করতে হয় একটা রেজিস্ট্রেশনের ভিতর দিয়ে, অর্থাৎ রেগুলেশনের ভিতর দিয়েই তাকে কার্যক্রমটা শুরু করতে হয়। এখন রেগুলেটরি অথরিটি যদি নির্জীব ভূমিকা পালন করে তাহলে যা হওয়ার তাই হয়, সেটাই হয়েছে এখানে যেভাবে একটা সমিতি প্রাইমারি ভাবে মানুষ এসে কিছু কাগজপত্র, কিছু লোকের নাম টাম দিয়ে একটা রেজিস্ট্রেশন নিয়ে যেতে পারে। অর্থাৎ আমি যেটা বুঝি যে রেজিস্ট্রেশন করা খুব সহজ, অফিস সমবায় দপ্তরে গেলেই বোধহয় সহজ, ব্যাপারটা কি এরকম? এটা অনেকটা সহজ। জনাব মজুমদার, আপনার কি মনে হয় খুব সহজে রেজিস্ট্রেশন করা যায়? সহজে রেজিস্ট্রেশন যত সহজ, মানে খুব সহজে করা যায় না, আবার আইনে কঠিন, কিন্তু আমরা জানি যে অফিসে গেলে সহজে করা যায়। এবং রেজিস্ট্রেশন করলেই যে খুব খারাপ কিছু না তা নয়, বরং রেজিস্ট্রেশন করার পরে সেইটা যে সুপারভাইজ করা, সেই যে ঠিকমতো চলছে কিনা। এবং আরেকটা হলো যে সমবায় সমিতি যে কারণে অকার্যকর, যে কারণে একটা পার্সেন্টেজ অকার্যকর, সে কারণে আমি যেটা সবসময় বলি ইটস এ কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। এইখানে সবার অংশগ্রহণ আছে। এইখানে ধরেন সমবায় অধিদপ্তরের অংশগ্রহণ আছে, এইখানে যারা সমবায় সমিতি করে সেইখানে তাদের মধ্যে কিছু লোক আছে যাদের উদ্দেশ্য ভালো না, তাদের অংশগ্রহণ আছে। এইটা সার্বিক আইন কানুনে কিছু ত্রুটি ছিল যেটা সংশোধন করা হয়েছে। অর্থাৎ মন্ত্রণালয় সুপারভিশন, সমবায় অধিদপ্তরের সুপারভিশন, তারপরে বিভিন্ন কেন্দ্রীয় সমবায় সমিতির সুপারভিশন, প্লাস হলো সমবায় নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে, সবার নেতৃত্বের কথা বলা হচ্ছে। যে আপনার কি মনে হয় যে আপনারা যারা জড়িত এর সাথে, আপনাদেরই তো ব্যর্থতার এই কাজে দায়িত্ব নিতে হবে নাকি? এখানে দুই ধরনের ব্যবস্থা। একটা হচ্ছে যে স্ব-উদ্যোগে সমবায়ীদের একটা নিজস্ব দায়বোধ থাকতে হবে এই কাজটা করতে এসে, সেখানে অসমবায়ীদের একটা আধিপত্য ঘটেছে কিন্তু সে রেজিস্ট্রেশন সহযোগিতার কারণেই। দ্বিতীয় যেটা হচ্ছে স্যার যেটা বলছেন যে রেগুলেটরি অথরিটি তারাই, এখন রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার পর যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলি কিন্তু তারাই মনিটরিং করার কথা। কিন্তু যারা প্র্যাকটিস করছে সমবায় সমিতি, যারা আপনার মতো যারা আছেন, সেই যে তারা যে অন্যায়টা করছেন, এই দায়িত্ব কি পুরোটা কি আপনারা কিছু শেয়ার করবেন কিনা? এখানে প্রথম দায়ী সরকার,
আচ্ছা, প্রথম দায়ী সরকার এই কারণে। আমি আপনাকে বলি, স্যার যেটা বললেন যে গত আইনে যে সুবিধা ছিল 2001-এ নন মেম্বারের কাছে টাকা নেওয়া, এই নন মেম্বারের কাছে টাকা নেওয়ার পরিবিধানটা 1904 সালের আইনে ছিল, 12-তে ছিল, 40-এ ছিল। ওই সময় কিন্তু এরকম শোনা যায় না যে লুটপাট হয়েছে। লুটপাটটা 2001-এর পরে হইলো এই কারণেই। একটা কথা মির্জা বলছেন, সেটি হচ্ছে সমাজে যখন অবক্ষয় ঘটে, অবক্ষয়টা যখন সর্বোচ্চ ছড়ায় পড়ে তখন সুযোগ তার একটা অংশ নেয়। সমাজের এটা আছে, কিন্তু সেই ক্ষেত্রে রেগুলেশনটাও কিন্তু অবক্ষয়ের ভিতরেই চলে গেছে বিদায় এখান থেকে 9,000 কোটি টাকা জনগণের খোয়া গেছে। ধন্যবাদ জনাব মালেক, আমরা ফিরে আসবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুন ভাস থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি সমবায় সমিতির দুরবস্থা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মিহিরকান্তি মজুমদার এবং সম্প্রতি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রধান নির্বাহী এমদাদ হোসেন মালেক। জনাব এমদাদ হোসেন মালেক, জনাব মিহিরকান্তি মজুমদার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আরেকবার। ধন্যবাদ। জনাব মজুমদার, এবার প্রশ্ন আপনাকে শুরু করতে চাই। বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে 2013 সালে নতুন আইন আপনারা করেছেন, যার ফলে এই যে ফ্রড, এই দুর্নীতি, এটা অনেকটাই কমে আসবে বলে আপনি আশাবাদী। আইন তো আসলে আমাদের সবসময় নতুন নতুন হচ্ছে, তারপরেও কি আমরা দেখেছি কখনো যে আমাদের যে অপরাধগুলো হচ্ছে তার প্রবণতা কি কমে যাচ্ছে? আসলে আইন যদি থাকে তো অপরাধ প্রবণতা কমে, সেটা হলো, এবং তার থিওরিটিক্যালি কমে এবং আমরা বাস্তবে দেখি না, এবং এনফোর্সমেন্টটা সেটা ইম্পর্টেন্ট। সেই এনফোর্সমেন্টটা করতে হবে। বিধিটা আমরা করে আসছিলাম, বিধিটা বোধহয় এখন চূড়ান্ত হয়নি, বিধিটা চূড়ান্ত করতে হবে। তবে আইনের মধ্যে আরো কিছু নতুন, যেমন আমরা কিছু নতুন মডেল শুরু করেছি, সেটা একটু বলি। যেমন দেখা গেছে যে আমাদের সমবায়ের যে টায়ার, 3 টায়ার সমবায় কোঅপারেটিভ বলা হয়, তিন স্তর বিস্তৃত সমবায়। একটা হলো জাতীয় পর্যায়ের সমবায়, কেন্দ্রীয় পর্যায়ের সমবায় এবং মাঠ পর্যায়ে হলো প্রাথমিক সমবায় সমিতি। আমাদের প্রাথমিক সমবায় সমিতিগুলো ভালো চলে, কেন্দ্রীয় সমবায় সমিতিগুলোতে একটু গোলমাল আছে, জাতীয় পর্যায়ে যে সমবায় সমিতিগুলো আছে, এর 44টা সমবায় সমিতি আছে, এর সবগুলো অচল। কারণ এবং তার মানে এই জাতীয় পর্যায়ে সমিতিতে একটু প্রভাবশালী লোকজন ঢোকে এবং সেইগুলোই অচল। এরপরে জনাব কুমিল্লা মডেল শুরু হলো, আক্তার হামিদ খান সাহেব উনি শুরু করলেন ওই জাতীয় পর্যায়ে বাদ 2 টায়ার কোঅপারেটিভ, অর্থাৎ আপনার এই উপজেলায় বা কেন্দ্রীয় সমবায় সমিতি এবং মাঠে থাকবে হলো এই প্রাথমিক সমবায় সমিতি, সেগুলো যেটা বিআরডিবি চালায়। তো সেখানেও দেখা গেছে যে এই কেন্দ্রীয় সমবায় সমিতিতে ইলেকশন করে লোক আসে, প্রফেশনালিজম ডেভেলপ করে না। আমরা এখন যেটা শুরু করেছি সেটা হলো 1 টায়ার কোঅপারেটিভ সিস্টেম। এটা একটা শাখা থাকবে না, এই 3টার পাশাপাশি 3 টায়ার আছে, 2 টায়ার আছে, 1 টায়ার কোঅপারেটিভ। এটা একটি খামারে আছে। বাংলাদেশ সমবায় ব্যাংক সরাসরি প্রাথমিক সমিতিকে ঋণ দিচ্ছে এবং দেখা গেছে 100% আদায় হয়। অর্থাৎ 1 টায়ার কোঅপারেটিভ, কারণ কোঅপারেটিভে যে জিনিসটা ডেভেলপ করার কথা, প্রফেশনালিজম ডেভেলপ করার কথা, যেখানে প্রফেশনালিজম ডেভেলপ করে না সেই সব সমিতিগুলো কার্যকর হয় না। কাজে আমরা এই একটি খামারে আমরা সেই যে 1 টায়ার কোঅপারেটিভ সিস্টেম সাপোর্টেড বাই পল্লী সঞ্চয় ব্যাংক, যেটা এখন ব্যাংক হচ্ছে, গভর্নমেন্ট এখন ব্যাংক করছে, সরকারি ব্যাংক, হ্যাঁ ব্যাংক হচ্ছে, পল্লী সঞ্চয় ব্যাংক হচ্ছে একটি সমিতি যারা সরাসরি সমিতিকে ঋণ দেবে। তারপরে বাংলাদেশ সমবায় ব্যাংক সরাসরি প্রাথমিক কোঅপারেটিভকে ঋণ দিচ্ছে এবং দেখা গেছে যে এগুলো কার্যকর। কাজে এখন আমরা আপনি আশাবাদী? যে আমি অবশ্যই আশাবাদী, যে কারণ সারা পৃথিবীতে কোঅপারেটিভে গিয়েছে, সারা পৃথিবীতে। আমরা তো কোনো কিছুতে আগাচ্ছি না, সবকিছুতে আমরা পিছিয়ে আগাচ্ছি। জনাব মালেক, আপনার কি মনে হয় যে নতুন আইন করা হলো 2013 সালে, এর ভালো দিক আর খারাপ দিক কি? আসলে এই সমবায় সমিতি আইন যেটা করা হয়েছে ভালো মন্দের চেয়ে বরাবরই যেটা আমি লক্ষ্য করে আসছি এই সম্পৃক্ততার 25 বছরে, সেটা হচ্ছে রেগুলেটরি অথরিটি ভূমিকা পালন করলে, নির্জীবতা থাকলে বা নিজেরা দায়িত্বহীন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকলে এখানে যতই আইন করা হোক এর কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না। আমি আপনাকে বলতে পারি যে 2001-এর পরে 2004-এ যে সমবায় বিধিমালা হয়, এর 63 ধারায় স্পষ্ট করেই বলে দেওয়া ছিল এই ধরনের ধার যারা করবে, যে সব সমিতিগুলা নন মেম্বার কাছে টাকা নিবে, সেই সমস্ত টাকা যদি মনে হয় যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিনিয়োগকারী, তাহলে সমিতিগুলোর উপরে বিধিনিষেধ আরোপ করবে রেগুলেটরি অথরিটি। কিন্তু আমার দেখা 2004 থেকে 13 পর্যন্ত একটা সমিতিকেও কোনো বিধিনিষেধ আরোপ করা হইল না। মাঝ থেকে কিছু অসমবায়ী উদ্দেশ্যবর্ণিতভাবে এখানে আসলেন এবং এখানে এসে সরকারের আনুকূল্য নিয়ে, সরকারেরকে সাথে রেখে কর্মকাণ্ড করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। আমি খালি একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে এই আইনকে যদি আমরা মনে করি ভালো মন্দ, এটার চেয়ে বড় কথা হচ্ছে আইনটা প্রয়োগ হবে কতটুকু, সেটাই দেখার বিষয়। যদি আইন প্রয়োগ না হয়
এই আইন ভালো বা মন্দ এটা নিয়ে বিশ্লেষণ করার কোনো দরকারই হবে না। আর যদি প্রয়োগ হয় তাহলে 87 সালের আইন, 2001-এর আইন এটাও খারাপ আইন ছিল না। এটা দিয়ে আমরা আসলে অন্যায়কে প্রতিরোধ করতে পারতাম। মূল বিষয়টা আমার কাছে মনে হয় প্রয়োগের। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর মজুমদার, বিধিনিষেধের কথা বলছেন, এনফোর্সমেন্ট কথা আপনিও বলছেন যে এনফোর্সমেন্ট একটা অভাব, আইনটা ভালো, তাহলে এই এনফোর্সমেন্ট করতে যে আসলে সমস্যা কোথায়? সমবায় অধিদপ্তর বা সমবায় মন্ত্রণালয় কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? এনফোর্সমেন্টের জমি হলো যে সমবায় অধিদপ্তরের লোকবল অভাব, সমবায় অধিদপ্তরের লোকবল যেমন অভাব আছে, তেমনি তাদের অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব আছে। আরেকটা হলো যে শুধু সমবায় সমিতির লোকেরই সদিচ্ছার অভাব, সমবায়ের দুই দলেরই অভাব সব, মানে জিনিস হলো আমি সেটা সবসময় বলি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। ঢাকার রাস্তায় সবাই রাস্তায় ফেলবে, ময়লা ফেলবে, আর সিটি কর্পোরেশন বৈঠক নেবে, এইটা তো হতে পারে না। কাজেই জিনিস হলো যে সমবায়ীদেরও যেমন এরা সমবায় সমিতি করছে মাল্টিপারপাস, এটা সমবায় সমিতি যেসব টাকা তুলছে সব রসিদের লেখছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ইজ কোঅপারেটিভ। এবং নতুন আইনে বলা হয়েছে যে কিন্তু তারা এই ফিনান্সিয়াল অর্গানাইজেশন সবাই যদি টাকা তোলে ওরা কয়জনে ঠাকাবে? কাজেই এই সদিচ্ছার অভাব। আমি এই জন্য বলি যে সবসময় কন্ট্রিবিউটর নেগলিজেন্স, এইটাই ওই সমবায় অধিদপ্তরের যেমন অংশগ্রহণ আছে তেমনি সমবায়ীদের অংশগ্রহণ আছে। সমবায় হিসেবে যেমন মালিক আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, আপনাকে আমি একটু খালি ওই আইনের আপনার সবল দুর্বল দিকের কথা বলছিলেন। ওই আইনটায় অনেকগুলো সবল দিক আমি বলবো, কিছু সবল দিক আছে, কিছু দুর্বল দিক যে ছিল না তা না, এখনো আছে এক্সিস্টিং। সেটা হচ্ছে এই আইনতে বলে দেওয়া হলো এটা কোনো শাখা খুলতে পারবে না সমিতিগুলো। রাইট। এটা অনেকটা হলো মাথা ব্যথা হলে মাথা কাটার মতো। আপনি আমার কর্ম এলাকা করে দিলেন ঢাকা মহানগর, তো ঢাকা মহানগর তো ঢাকার একটা কেন্দ্রে বসে মহানগরে কাজ করতে পারবে না। তাহলে কাজ করতে হলে তার মহানগরে আরো 10টা জায়গাতে তার একটা স্পট তৈরি করতে হবে বা অফিস করতে হবে। এখন কেন শাখা করা যাবে না? শাখা বলতে কি বোঝায় সে কথাটাও আইনে স্পষ্ট করে বলে দেওয়া হইলো না। শাখাটা কি? আমরা যেটা লক্ষ্য করেছি, ব্যাংক শাখা বা অন্যান্য শাখা ইন্ডিভিজুয়ালি ওখানেই হিসাব নিকাশ লাভ ক্ষতি হিসাব করা হয়। কোঅপারেটিভ গুলো কিন্তু এইভাবে অনেকগুলাই করে নাই। তো কেন আমাকে রেগুলেশন না করে, আমাকে নিয়ন্ত্রণের জায়গায় না নিয়ে আমার কর্মসূচি একটা খারাপ লোকের কারণে সকল লোকের কর্মসূচি বন্ধ হয়ে যাবে? ধন্যবাদ। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই এটা পরবর্তীতে আলোচনা করা হবে, কিন্তু আজকে আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মিহির কান্তি আপনার মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খতমগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।